আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের লেকচারের টপিক হচ্ছে এন্ডোক্রাইন ফিজিওলজির ফার্স্ট আইটেমের প্রথম পার্টটা। তো এখানে আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব যেটা আমাদের গাইডগুলোতে নেই, প্রচলিত গাইডগুলোতে নেই। গাইটন এবং সেম্বলিং এবং জ্ঞাননে দেয়া আছে। তো তোমাদের সাথে আমি আছি ডক্টর আমিনুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ। All the physiologic activities of the human body are regulated by two major systems. আমাদের বডির হার্ট তার নিজের মতো করে সেই জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কাজ করে যায়। লাংস তার কাজগুলি করে যায়, লিভার তার কাজগুলি করে যায়, কিডনি তার কাজগুলি করে যায়। এই যে যতগুলো ফাংশনস আর যতগুলা অ্যাক্টিভিটিস আমাদের বডিতে কন্টিনিউয়াসলি ডে বাই ডে হচ্ছে, এই কাজগুলি দুইটা সিস্টেম দ্বারা রেগুলেট হয়। একটা হচ্ছে নার্ভাস রেগুলেশন, অ্যানাদার ইজ এন্ডোক্রাইন রেগুলেশন। এই দুইটা রেগুলেশনের মধ্যে আসলে সাধারণত একটা আরেকটার সাথে ইন্টারেক্ট করার মাধ্যমেই এই জিনিসটা কমপ্লিট করে আর কি। তো এই নার্ভাস সিস্টেম এবং এন্ডোক্রাইন সিস্টেম কীভাবে ইন্টারাকশন করে বা কীভাবে একটা আরেকটার সাথে সমন্বয় করে, সেটা নিয়ে হচ্ছে আমরা সেল টু সেল সিগন্যালিং নিয়ে পড়বো আর কি। সেল টু সেল সিগন্যালিং এই জিনিসটা হচ্ছে আমাদের হিউম্যান বডিতে প্রায় 100 ট্রিলিয়নের মতো সেল আছে। তো একটা সেল আরেকটা সেলের সাথে সাধারণত প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন দিয়ে আলাদা থাকে। তো এই যে তাদের দুইটা সেল, পাশাপাশি দুইটা সেল, এই সেলগুলো একটা আরেকটার সাথে যদি কোনো কমিউনিকেশনই না রাখে, তাহলে তারা বডি ফাংশনগুলো রেগুলেশন কীভাবে করবে, কীভাবে তারা একটা মেকানিজমটাকে মেনটেন করবে। তো এই জন্য সেল টু সেল সিগন্যালিং রেফার্স টু দ্য ট্রান্সফার অফ ইনফরমেশন ফ্রম ওয়ান সেল টু অ্যানাদার সেল। এটা হচ্ছে ডেফিনেশন তার। ইট ইজ অলসো কল্ড সেল সিগন্যালিং অর ইন্টারসেলুলার কমিউনিকেশন। এই ইন্টারসেলুলার কমিউনিকেশন এই টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গাইডগুলো এবং প্রফের রিটেনের কোশ্চেনও কিন্তু আসে যে হোয়াট আর দ্য মেথডস অফ ইন্টারসেলুলার কমিউনিকেশন। দ্য সেলস অফ দ্য বডি কমিউনিকেট উইথ ইচ আদার থ্রু সাম কেমিক্যাল সাবস্টেন্সেস কল্ড কেমিক্যাল মেসেঞ্জার্স। তাহলে একটা সেল আর একটা সেলের সাথে যে কমিউনিকেশনটা মেনটেন করে কিছু কেমিক্যাল সাবস্টেন্সের মাধ্যমে এই ঘটনাটা করে। তো এই কেমিক্যাল সাবস্টেন্সগুলোকে আমরা বলি হচ্ছে কেমিক্যাল মেসেঞ্জার্স। তো এই ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল মেসেঞ্জার্স, এই কেমিক্যাল মেসেঞ্জার্সটা আসলে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ক্লাসিক্যাল হরমোন আর একটা হচ্ছে লোকাল হরমোন। ক্লাসিক্যাল হরমোন হচ্ছে এন্ডোক্রাইন কোনো একটা গ্ল্যান্ডের মাধ্যমে সিক্রেশন হয়, এটা কিভাবে হয় একটু পরে আমরা বলবো। আর লোকাল হরমোন হচ্ছে যে একটা অর্গানের একটা নির্দিষ্ট সেল থেকে একটা হরমোন রিলিজ হলো, এটা আশেপাশে কাজ করে, দূরে কোথাও গিয়ে কাজ করে না। তো ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল মেসেঞ্জার্স অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন যদি হয়, এটাই হচ্ছে আমাদের এই প্রফের রিটেনগুলোতে আসে আর কি, বা ভাইভাতেও স্যার ম্যাডামরা অনেক বেশি জিজ্ঞেস করেন। তো এখানে হচ্ছে ফার্স্ট অফ অল এন্ডোক্রাইন মেসেঞ্জার, প্যারাক্রাইন মেসেঞ্জার্স, জাক্সটাক্রাইন, অটোক্রাইন, নিউরোক্রাইন অ্যান্ড নিউরোহরমোনস। তাহলে এই 6 টাইপস অফ কেমিক্যাল মেসেঞ্জার্স আছে। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন, অথবা এটাকে আমরা বলতে পারি হোয়াট আর দ্য টাইপস অফ ইন্টারসেলুলার কমিউনিকেশন। দিজ আর দ্য 6 টাইপস অফ ইন্টারসেলুলার কমিউনিকেশনস। ওকে, তো ক্লাসিফিকেশন অফ কেমিক্যাল মেসেঞ্জার্স অ্যাকর্ডিং টু লেভেল অফ অ্যাকশন হচ্ছে যে ফার্স্ট মেসেঞ্জার, সেকেন্ড মেসেঞ্জার এবং থার্ড মেসেঞ্জার। তো থার্ড মেসেঞ্জারটা আসলে এটা বইগুলো তো ওরকমভাবে দেয়া নেই, কিন্তু কোনো কোনো টিচার এটা বলতে পছন্দ করেন, তাই এটা দেয়া। এটা আসলে তোমরা বই যেহেতু মেন বুকে যেহেতু নেই, তাহলে এটা তোমরা এত বেশি ফোকাস করবে না। তারপর আমরা সামনে যাচ্ছি সেল টু সেল কমিউনিকেশনের এখন ডিটেইলস আমরা আসতেছি। একটা পিকচারের মধ্যে কিন্তু গ্রসলি সব কিছুতে আছে। আমি যদি বুঝাই বলি, তোমরা দেখো সেল ইন এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে হচ্ছে ইন্টারমিডিয়েটে তোমরা যেটাকে পড়েছো অন্তঃক্ষরা গ্রন্থি, মানে হরমোন অধ্যায়ের মধ্যে যেটা পড়েছো আর কি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের একটা সেল একটা হরমোন তৈরি করলো, সেই হরমোনটাকে সে ব্লাড ভেসেল বা রক্তনালীতে সে দিয়ে দিল। রক্তনালীর মাধ্যমে এটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের যেই জায়গায় তৈরি হলো, সেই জায়গা থেকে অনেক দূরের কোনো একটা জায়গাতে গিয়ে, দূরের কোনো একটা সেলের মধ্যে গিয়ে সে তার অ্যাকশনটা দেখালো, ইফেক্ট দেখালো। তার মানে এখানে দুইটা সেল কমিউনিকেশন করতেছে থ্রু এ হরমোন। ওকে, এবং এই হরমোনটা ট্রান্সফার হয় থ্রু ব্লাড। তারপর হচ্ছে
অটোক্রাইন। অটোক্রাইন কি? একটা সেল কোনো একটা মেসেঞ্জার বা কেমিক্যাল সাবস্টেন্স তৈরি করলো, করার পরে সেই সাবস্টেন্সটা তার নিজের উপরই যদি কাজ করে তাহলে এটাকে আমরা বলি হচ্ছে অটোক্রাইন মেসেঞ্জার অথবা অটোক্রাইন সেলুলার কমিউনিকেশন। তারপর হচ্ছে প্যারাক্রাইন। প্যারাক্রাইন হচ্ছে সিগন্যালিং সেল, মানে একটা হরমোন বা কেমিক্যাল সাবস্টেন্স, এটা আসলে হরমোন না, একটা কেমিক্যাল সাবস্টেন্স সে তৈরি করলো, সেটা রিলিজ করলো তার আশেপাশের ইন্টারস্টিশিয়াল ফ্লুইড দিয়ে দূরবর্তী, মানে একটু আশেপাশের দূরের একটা কোনো সেলকে যদি সে একটা ইফেক্ট দেয়, কোনো ইনফরমেশন পাঠায়, সেটাকে আমরা বলি হচ্ছে প্যারাক্রাইন মেসেঞ্জার্স। তাহলে প্যারাক্রাইন মেসেঞ্জারের ডেফিনেশন তো আমরা পড়বো, জাস্ট বেসিকটা বোঝো। একটা হচ্ছে প্রডিউসিং বা সিগন্যালিং সেল থেকে অনেক দূরে, যেটা ব্লাডের মাধ্যমে যেতে হয়। আর একটা হচ্ছে অটোক্রাইনটা হচ্ছে নিজের 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 মধ্যে যদি কাজ করে সেটা অটোক্রাইন। প্যারাক্রাইন হচ্ছে নিজের মধ্যে না, তার পাশেরও কোনো সেল না, একটু দূরবর্তী সেলটাকে যদি কাজ করে সেটাকে বলা হয় প্যারাক্রাইন। আর জাক্সটাক্রাইন হচ্ছে একটা সেল থেকে তৈরি হয়ে জাস্ট তার পাশেই যেটা থাকে সেই সেলটার মধ্যে যদি সে তার ইফেক্টটা দেখায় সেটাকে বলা হয় হচ্ছে জাক্সটাক্রাইন। জাক্সটা মানে আমরা রেনাল ফিজিওলজির ফার্স্ট ক্লাসে আমরা বলেছিলাম জাক্সটা মানে হচ্ছে নেয়ার। হ্যাঁ, জাক্সটা মানেই হচ্ছে নেয়ার, মানে কাছের। এটা মেকানিজমটা হচ্ছে পাশের সেলের উপর তার ইফেক্ট থাকবে। তো এটা ডিফিউশন, মেসেঞ্জার ডিফিউজ ফ্রম থ্রু দ্য গ্যাপ জাংশন। তো গ্যাপ জাংশন কাকে বলে এটা তো আমরা জেনারেল ফিজিওলজিতে পড়িয়েছিলাম, তোমরা নিশ্চয়ই জানো। তো গ্যাপ জাংশনের মাধ্যমে মূলত এখানে এটা এন্টার করে। আর নিউরোক্রাইন আবার দুই ধরনের, একটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার আর একটা হচ্ছে নিউরো হরমোন। হ্যাঁ, তো নিউরো ট্রান্সমিটারটা হচ্ছে নিউরন থেকে একটা কেমিক্যাল সাবস্টেন্স এসে সেই কেমিক্যাল সাবস্টেন্সটা ইফেক্টর অর্গান দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে মাসেল সেল অথবা গ্ল্যান্ডুলার সেল। এই দুইটাকে বলা হয় ইফেক্টর সেল। গ্ল্যান্ডুলার সেল মানে গ্ল্যান্ডের সেল এবং মাসেলের সেল, এই দুইটা সেলের উপর যদি ইফেক্ট দেয় নিউরো ট্রান্সমিটার এটাকে বলা হয়। তাহলে তৈরি হচ্ছে কোথায়? নিউরনে তৈরি হয়ে ইফেক্টর সেলের উপর কাজ করতেছে, এটাকে বলা হয় নিউরো ট্রান্সমিটার। আর নিউরো হরমোন জিনিসটা কি? নিউরো হরমোন হচ্ছে তৈরি হচ্ছে নিউরনে, কিন্তু সেটা ইফেক্টর সেলের কাছে যেতে হলে তাকে আগে কি করতে হয়? ব্লাডের মাধ্যমে দূরের কোনো একটা অর্গানের ইফেক্টর সেলের মধ্যে যেতে হয়। এটা হচ্ছে নিউরোক্রাইন মেসেঞ্জার বা নিউরো হরমোন যেটাকে বলি আর কি আমরা, যেহেতু ব্লাডে আসতেছে হরমোনের মতো, এই জন্য হরমোন। নিউরো হচ্ছে কেন? যে নিউরন থেকে তৈরি হচ্ছে এই জন্য। ওকে, এন্ডোক্রাইন মেসেঞ্জার্স, এটা হচ্ছে মূলত ক্লাসিক্যাল হরমোনস, যেটা এটা তৈরি হয় একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডে, তারপরে ব্লাডের মাধ্যমে এটা ট্রান্সপোর্ট হয়ে টার্গেট অর্গানে গিয়ে পৌঁছায়। এক্সাম্পল হচ্ছে গ্রোথ হরমোন, ইনসুলিন বা আদার্স যেই হরমোনগুলো আছে। এই লেকচারটা মূলত হরমোনের লেকচার, ওখানে আমরা বলে দিব। Paracrine messengers are the chemical messengers which diffuses from the control cell to the target cell through interstitial fluid. ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এই ওয়ার্ডটা মাস্ট থাকা লাগবে, এটা হচ্ছে প্যারাক্রাইন মেসেঞ্জার্স। আর জাক্সটাক্রাইন হচ্ছে, এটাকে আমরা আবার লোকাল হরমোনও বলে থাকি। হ্যাঁ, তার লোকাল হরমোন মূলত হচ্ছে ওই যে নেইবারিং টার্গেট সেলটাকে, যদি পাশের সেলটাকে যদি গ্যাপ জাংশনের মাধ্যমে কন্ট্রোল করে থাকে, এটাকে আমরা বলি জাক্সটাক্রাইন মেসেঞ্জার্স অথবা জাক্সটাক্রাইন সেলুলার কমিউনিকেশন। এটাকে এক্সাম্পল হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং হিস্টামিন। এক্সাম্পলটা আমরা আলাদা করে লিখতে ভালো হতো, তোমরা লিখে নিবা। প্রোস্টাগ্ল্যান্ডিন এবং হিস্টামিন আর দ্য Juxtacrine messengers or they act like as Juxtacrine mechanism. Okay, examples of local hormone আরও কিছু আছে, prostaglandin, thromboxanes, prostacyclins, leukotrienes, lipoxenes, acetylcholine। এই অ্যাসিটাইলকোলিনটা কিন্তু আসলে নিউরোট্রান্সমিটারও। তারপর সেরোটোনিন, হিস্টামিন, সাবস্টেন্স পি, হেপারিন, রাডিকাইনিন, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোনস। তো তোমরা এই জিনিসগুলো লিখে নিতে পারো, এটা সিম্বলিঙ্গামের একটা টেবিল। তারপর আমরা যাচ্ছি অটোক্রাইন মেসেঞ্জার্স, যেটাকে একই সেলের উপর নিচ থেকে তৈরি হয়ে আবার তার উপরে যদি কাজ করে সেটাকে বলা হয় অটোক্রাইন মেসেঞ্জার্স। কন্ট্রোল দ্য সোর্স সেলস হুইচ সিক্রেট দ্যাম। তারপর হচ্ছে দিস মেসেঞ্জার্স আর অলসো কল্ড ইন্টারসেলুলার কেমিক্যাল মেডিয়েটার্স। ইন্ট্রাসেলুলার কেমিক্যাল মেডিয়েটার্স। এক্সাম্পলস আর লিউকোট্রাইন্স। হ্যাঁ, লিউকোট্রাইন্সটা তাহলে একাধারে প্যারাক্রাইন হিসেবেও কাজ করে, জাক্সটাক্রাইন এবং অটোক্রাইন দুইটা হিসেবে কাজ করতে পারে। নিউরোক্রাইন অর নিউরাল মেসেঞ্জার্স অর নিউরোট্রান্সমিটারটা আমরা অলরেডি বলে আসছি, অ্যাসিটাইলকোলিন এন্ড ডোপামিন ইজ দ্য এক্সাম্পল। তারপর হচ্ছে নিউরোহরমোন ইজ দ্য কেমিক্যাল সাবস্টেন্স দ্যাট রিলিজ বাই দ্য নার্ভ ডিরেক্টলি ইনটু ব্লাড। তার ব্লাডে যাওয়ার জন্য তার নাম হরমোন হচ্ছে, আর নিউরন থেকে আসার জন্য তার নাম হচ্ছে নিউরো। ট্রান্সপোর্টেড টু দ্য ডিস্টেন্ট টার্গেট সেলস, হরমোনের মতো, এই জন্য এটাকে বলা নিউরো হরমোন। এক্সাম্পলস হচ্ছে ইম্পর্টেন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট, অক্সিটোসিন,
এডিএইচ অর অ্যান্টিডাইউরেটিক হরমোন, হাইপোথ্যালামিক রিলিজিং হরমোনস। হাইপোথ্যালামিক অনেকগুলো রিলিজিং হরমোনস আছে, প্রায় 6 টাইপস অফ রিলিজিং হরমোনস আছে। Some chemical mediators act as more than one type of chemical messengers like as noradrenaline, dopamine. এরা ক্লাসিক্যাল হরমোনের মতো কাজ করে, আবার নিউরোট্রান্সমিটারের মতো কাজ করে। সিমিলারলি হিস্টামিন নিউরোট্রান্সমিটারের মতো কাজ করে, আবার প্যারাক্রাইন মেসেঞ্জারের মতো কাজ করে। তাহলে একটা কেমিক্যাল মেডিয়েটরস কিন্তু ফাংশন তার দুই রকম হতে পারে। সাইটোকাইন্সটা নিয়ে ডিটেলস পড়া আসতেছে, এটা আসলে প্যারাক্রাইন অটোক্রাইন কেমিক্যাল মেডিয়েটরস হিসেবে কাজ করতে পারে। আর ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যাল মেসেঞ্জার্স কী কী টোটাল একটা হিউম্যান বডিতে মানে আমাদের শরীরে কী কী কেমিক্যাল মেসেঞ্জার্স থাকতে পারে সবগুলোর একটা এক্সাম্পল, যে নিউরোট্রান্সমিটার, হরমোনস, সাইটোকাইন্স, ইকোসোনাইটস, তারপর হচ্ছে প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর অর ভ্যাসোঅ্যাক্টিভ সাবস্টেন্সেস লাইক এস হিস্টামিন, সেরোটোনিন অ্যান্ড ব্র্যাডিকাইনিনস, তারপর হচ্ছে ইন্টারলিউকিন, লিম্ফোকাইন্স। এগুলো হচ্ছে টোটাল একটা হিউম্যান বডির কেমিক্যাল মেসেঞ্জার্স বা কেমিক্যাল সাবস্টেন্স, যেগুলোর মাধ্যমে একটা সেল আর একটা সেলের সাথে কমিউনিকেশন মেনটেন করে। তাহলে এগুলোকে আমরা টোটাল কি বলতেছি? কেমিক্যাল মেসেঞ্জার্স। কেমিক্যাল মেসেঞ্জার্স বলতে আমরা শুধু হরমোনকে বুঝি না, অনলি হরমোন ইজ নট কেমিক্যাল মেসেঞ্জার্স। কেমিক্যাল মেসেঞ্জার্স অল দ্য কেমিক্যাল সাবস্টেন্স দ্যাট প্রডিউস ইন হিউম্যান বডি, অ্যান্ড with these the one cell communicate with other cell, that all of these are known as chemical messengers. কি কি? নিউরোট্রান্সমিটার, হরমোন, সাইটোকাইন্স, ইকোসোনাইটস, প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, তারপর হচ্ছে ভ্যাসোঅ্যাক্টিভ সাবস্টেন্সেস, ইন্টারলিউকিনস অ্যান্ড লিম্ফোকাইন্স। ফার্স্ট মেসেঞ্জার, এখন ল্যাবের অনুযায়ী যদি আমরা মেসেঞ্জারগুলোকে বলি, ফার্স্ট মেসেঞ্জার যেটা হচ্ছে একটা সেল থেকে তৈরি হয়ে একটা হচ্ছে তাহলে ট্রিগারিং সেল, আর একটা হচ্ছে টার্গেট সেল। এটা হচ্ছে সিগন্যালিং সেল, যেটা হচ্ছে সিগন্যালটাকে রিলিজ করে, আর এটা হচ্ছে টার্গেট সেল, যেটা হচ্ছে ওই সিগন্যাল সেল থেকে ইনফরমেশনটা তার এখানে এসে ইফেক্ট ফেলে। তাহলে এই যে টার্গেট সেলের আগ পর্যন্ত কেমিক্যাল মেসেঞ্জার যতগুলো আছে সবগুলোকে আমরা বলি হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার। ফার্স্ট মেসেঞ্জারটা টার্গেট সেলের সাথে বাইন্ড করার পরপরই টার্গেট সেলের মাঝে যদি সেকেন্ড কোনো অ্যানাদার কোনো কেমিক্যাল সাবস্টেন্স তৈরি হয় ওটার অ্যাকর্ডেন্সে, তাহলে এই নিউয়ার যে কেমিক্যাল সাবস্টেন্স এটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার। তাহলে সেকেন্ড মেসেঞ্জার আর দ্য ইন্ট্রাসেলুলার মেডিয়েটর্স হুইচ আর প্রডিউসড অ্যাজ এ কনসিকুয়েন্স অফ হরমোন রিসেপ্টর ইন্টারাকশন, নট হরমোন রিসেপ্টর ইন্টারাকশন। এখানে হরমোন ছাড়া কেমিক্যাল ফার্স্ট মেসেঞ্জার রিসেপ্টর ইন্টারাকশনও হতে পারে। তাহলে ফার্স্ট মেসেঞ্জার যে কেউ হতে পারে, এটা হরমোন হতে পারে, এই যে আমরা যদি এখানে বলি ফার্স্ট মেসেঞ্জার কী কী হতে পারে, হরমোনস হতে পারে, নিউরোট্রান্সমিটার হতে পারে, এবং ড্রাগসও হতে পারে। মানে আমরা যে ওষুধগুলো খাই, মেডিসিনগুলো খাই, এই মেডিসিনগুলো কিন্তু আমাদের বডিতে এই যে ফার্স্ট মেসেঞ্জার হিসেবে কাজ করে, আর তারা বডিতে গিয়ে সেকেন্ড মেসেঞ্জার তৈরি করে। তাহলে সেকেন্ড মেসেঞ্জার হচ্ছে মূলত ওই টার্গেট অর্গানের ইন্ট্রাসেলুলারলি, টার্গেট সেলের ইন্ট্রাসেলুলারলি তৈরি হওয়া একটা মেডিয়েটর, কেমিক্যাল সাবস্টেন্স। বুঝতে পারলেন কিনা? তাহলে আমি একটু সামারাইজ করার চেষ্টা করি যে আমাদের হরমোন বা ফার্স্ট মেসেঞ্জার কোনগুলো, যেগুলো হচ্ছে আমাদের তৈরি হচ্ছে একটা নির্দিষ্ট ফাংশন মেনটেন করার জন্য, তারপর সেই জিনিসগুলা একটা অর্গানের নির্দিষ্ট একটা সেলের উপর গিয়ে কাজ করতেছে। তাহলে এই যে নির্দিষ্ট সেলের ভিতর আগ পর্যন্ত তারা হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার, আর সেলের ভিতরে ঢোকার পর তারা যে ইফেক্ট তৈরি করার জন্য অ্যানাদার একটা কেমিক্যাল সাবস্টেন্স তৈরি করতেছে, এটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার। তো সেকেন্ড মেসেঞ্জার কী তৈরি হতে পারে? টোটাল একদম যতগুলো ফার্স্ট মেসেঞ্জার আছে সবগুলো ফার্স্ট মেসেঞ্জারের জন্য কেমিক্যাল সেকেন্ড মেসেঞ্জার কিন্তু এই 7টাই হতে পারে, অন্য কোনো সেকেন্ড মেসেঞ্জার আমাদের বডিতে পাওয়া যায়নি এই পর্যন্ত। ফার্স্ট অফ অল সাইক্লিক এএমপি, তারপর হচ্ছে সাইক্লিক জিএমপি, ক্যালসিয়াম ক্যালমিউরিলিন সিস্টেম, এটা আমরা অলরেডি পড়িয়েছিলাম, তোমরা দেখেছো মাসেল ফিজিওলজিতে। তো মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশনের সময় ক্যালসিয়াম ক্যালমিউরিলিনটা ক্রিয়েট হয়। প্রোস্টাগ্ল্যান্ডিন, এএনপি, অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক পেপটাইড, ইনোসিটল ফসফেট, ইনোসিটল ডাইফসফেট। ওকে, এই টোটাল সেভেন কেমিক্যাল সাবস্টেন্সেস ক্যান বি সেকেন্ড মেসেঞ্জার। ওকে, আমরা এখন সাইটোকাইন্স নিয়ে একটু আলোচনা করতে যাব। সাইটোকাইন্স জিনিসটা কি? সাইটোকাইন্স আর হরমোন লাইক কেমিক্যাল সাবস্টেন্স, দে আর নট হরমোন, অ্যাক্ট ইন প্যারাক্রাইন ফ্যাশন অ্যান্ড কন্ট্রোল ইমিউন সিস্টেম অফ দ্য বডি। তার মানে বডির ইমিউনিটি বা প্রতিরক্ষা সিস্টেমটাকে মেনটেন করার জন্য বডি যত রকম কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করে সবগুলোকে আমরা এক কথায় কি বলি? সাইটোকাইন্স বলি। তাহলে আমাদের বডিতে তোমরা এক কথায় একটু বলো তো, নিজেদেরকে জিজ্ঞেস করো যে আমাদের বডিতে কোন সেলটা ইমিউনিটি দেয়?
নিশ্চয়ই সবাই অ্যান্সার দিবা ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল। তাহলে হোয়াইট ব্লাড সেল ইজ দ্য সোর্সেস অফ সাইটোকাইন্স, ওকে, অথবা ম্যাক্রোফেজ। হোয়াইট ব্লাড সেলগুলো বিভিন্ন দিকে বিভিন্ন নামে হয়ে যায়, যেমন টিস্যুতে গিয়ে সে বিভিন্ন ম্যাক্রোফেজ হচ্ছে। তাহলে অল কাইন্ড অফ হোয়াইট ব্লাড সেলস অর লিউকোসাইটস ইজ দ্য সোর্স অফ সাইটোকাইন্স। আমরা সামনের দিকে যাচ্ছি, মোড অফ অ্যাকশনস অফ সাইটোকাইন্স। সাইটোকাইন একটু আগে আমরা দেখেছিলাম যে এখানে প্যারাক্রাইন ফ্যাশন, আসলে প্যারাক্রাইন না, এটা তিনটেভাবে কাজ করতে পারে। আমরা আগেও দেখেছিলাম যে মোর দেন ওয়ান ইন্ট্রাসেলুলার কমিউনিকেশন সে মেনটেন করে। একটা হচ্ছে সে অটোক্রাইন ম্যানারে কাজ করে, প্যারাক্রাইন ম্যানারে কাজ করে এবং এন্ডোক্রাইন ম্যানারেও সে কাজ করে। তাহলে অটোক্রাইন হচ্ছে সে নিজের সেল থেকে প্রডিউস হয়ে আবার সেই সেলের উপরেই কাজ করবে, এটা সেলফ। তারপর হচ্ছে প্যারাক্রাইন হচ্ছে নেয়ার বাই, একদম জাস্ট সাথের না, সাথের হলে আমরা কি বলতাম, জাক্সটাক্রাইন বলতাম। তারপর হচ্ছে এন্ডোক্রাইন হচ্ছে অনেক দূরের একটা সেলকে সে মেনটেন করতেছে। তাহলে এটাকে আমরা বলেছি সাইটোকাইন্স। সাইটোকাইনের মোড অফ অ্যাকশন 3 টাইপস, অটোক্রাইন, প্যারাক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন। তারপর হচ্ছে সাইটোকাইন্স আর পেপটাইডস, তার মানে এগুলো সবগুলো প্রোটিন ইন নেচার, সেলস ইনটু দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড অ্যান্ড ক্যান ফাংশন অ্যাজ অটোক্রাইন। এটা বলে আসছি আমরা অলরেডি। এক্সাম্পলস অফ সাইটোকাইন্স, এখানে আসলে আমরা এটা না পড়ে আমরা সামনের দিকে চলে যাচ্ছি একদম ডিরেক্টলি। দ্য টাইপস অফ সাইটোকাইন্স, টাইপস অফ সাইটোকাইন্স যদি আমরা বলি, তাহলে এটা আসলে এগুলো পুরো জিনিসগুলো হচ্ছে মাইক্রোবায়োলজির 4th ইয়ারের মাইক্রোবায়োলজির পড়া আর কি মূলত। তো আসলে ফিজিওলজি ইজ দ্য বেসিক অফ হোল মেডিকেল সায়েন্স, দ্যাটস ওয়াই তোমাকে এখানে আসলে ডিটেলস পড়ার দরকার নেই, তুমি জাস্ট এখানে নামগুলো জেনে যাও ভাই, কারণ তোমার পরবর্তীতে যেন এই নামগুলি অপরিচিত না মনে হয়, বা এই জিনিসগুলো কি এটা তুমি দেখে যেন না বোঝো এরকম না হয়। তাহলে সাইটোকাইন্স কে কে আছে? সাইটোকাইন্স মানে একটু আমরা বলেছিলাম যে ইমিউন সিস্টেমের ক্ষেত্রে যে সকল কেমিক্যাল মেসেঞ্জার্স আছে অল আর কল্ড এজ সাইটোকাইন্স। ফার্স্ট অফ অল ইন্টারলিউকিন, ইন্টারলিউকিন আবার 10 ধরনের আছে, ইন্টারলিউকিন 1 2 3 4 5 6 7 8 9 10। ইন্টারফেরন্স, ইন্টারফেরন আবার 3 ধরনের আছে, আলফা বিটা গামা। গ্রোথ ফ্যাক্টর, গ্রোথ ফ্যাক্টর আবার 5 ধরনের আছে, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিনাইক গ্রোথ ফ্যাক্টর, প্লাটিলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর, এরপর হচ্ছে সোমাটোমেডিন গ্রোথ ফ্যাক্টর। তারপর হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, এটা আবার 2 ধরনের, আলফা এবং বিটা। তারপর হচ্ছে নিউরোপেপটাইডস, কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর, এটা আবার বিটা ধরনেরই হয়। তো এগুলো হচ্ছে মূলত টোটালি যে সাইটোকাইন্স দ্যাট আর প্রডিউসড ইন রেসপন্স টু ইমিউনিটি ইন আওয়ার বডি। ক্যারেক্টারিস্টিক্স অফ সাইটোকাইন্স, সাইটোকাইন্সের ক্যারেক্টার কি? ফার্স্ট অফ অল এরা প্রোটিন ইন নেচার অথবা গ্লাইকোপ্রোটিন, প্রডিউসড মেইনলি বাই অ্যাক্টিভেটেড, আমরা একটু আগে বলেছিলাম ডাব্লিউবিসি, তাহলে লিম্ফোসাইটস, ডাব্লিউবিসির একটা টাইপ হচ্ছে লিম্ফোসাইট, এবং ম্যাক্রোফেজ, এটা হচ্ছে কনভার্টেড মনোসাইট ইন দ্য টিস্যুস অ্যান্ড অলসো এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়ামটা কিন্তু কানেকটিভ টিস্যু, এটা কিন্তু ডাব্লিউবিসি না। এন্ডোথেলিয়ামটা হচ্ছে ব্লাড ভেসেলের যেই লাইনিং এপিথেলিয়াম, এটাকে বলা হয় এন্ডোথেলিয়াম। হ্যাঁ, তাহলে এরা যদি একটা ব্লাড ভেসেল হয়, তাহলে ব্লাড ভেসেলের ওয়ালের মধ্যে অনেক ধরনের জিনিস থাকতে পারে, একদম বাহিরে একটা জিনিস টিউনিকা এক্সটার্না, তারপর হচ্ছে টিউনিকা মিডিয়া এবং টিউনিকা ইন্টিমা। টিউনিকা ইন্টিমার মধ্যে যেই লাইনিং এপিথেলিয়াম থাকে, মানে একদম কাভার করে রাখে এপিথেলিয়াল লেয়ার, এটাকে বলি আমরা এন্ডোথেলিয়াম। তারপর এপিথেলিয়ামও করে থাকে, বিভিন্ন জায়গার এপিথেলিয়ামগুলো সাইটোকাইন রিলিজ করে, কানেকটিভ টিস্যু সেলসগুলো সাইটোকাইন্স রিলিজ করতে পারে। ওকে, তারপর হচ্ছে ফাংশনস, এদের কাজ কি? এদের কাজ যেহেতু একটু আমরা অলরেডি বলে আসছি যে এক কথায় ইমিউনিটি। তো ডিফারেন্সিয়েশন এবং প্রলিফারেশন অফ সেল, তো যে ইমিউনিটির সেলগুলার, একটা সেল তো আর একাধিক ভাইরাস ব্যাকটেরিয়াকে মারতে পারে না, এই জন্য তাদের ডিফারেন্সিয়েশন এবং প্রলিফারেশন হওয়া জরুরি। এই সাইটোকাইন্স এই কাজটা করে। রেজিস্ট্যান্স টু ভাইরাল ইনফেকশন, ইন্ট্রোডাকশন অফ ফ্যাগোসাইটোসিস বাই অ্যাক্টিভেটিং টি হেল্পার সেল, প্রোমোটিং অফ ইন্টারসেলুলার অ্যাডহেশনস। হ্যাঁ, তাহলে ওই যে ভাইরাস ব্যাকটেরিয়া এরকম সবগুলোকে একটার সাথে একটাকে অ্যাডহেশন করে জমা করে দেয়। অ্যাক্টিভেশন অফ সেকেন্ড মেসেঞ্জার, তাহলে সেকেন্ড মেসেঞ্জার যে টার্গেট অর্গানের টার্গেট সেলের অ্যাক্টিভেট করার জন্য সেকেন্ড মেসেঞ্জারকে সে অ্যাক্টিভেট করে। ইনডিউস ফিভার অ্যান্ড স্লিপ, তাহলে ফিভারও একটা ইমিউনিটির পার্ট, আর স্লিপটা আসলে অন্য একটা জিনিস। তারপর হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত সাইটোকাইন শেষ করলাম। আমরা মূলত আইটেমের বেসিক পড়া, এগুলো উপরেরগুলোও কিন্তু আইটেমে লাগে, মাস্ট লাগে, এটা আসলে লাগে না এরকম না, লাগে। এন্ডোক্রাইন গ্ল্যান্ডসে ঢুকতেছি। এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আর দ্য ডাক্টলেস গ্ল্যান্ডস, তার মানে তাদের কোনো ডাক্ট নেই,
দেখো এই ফিগারগুলোতে দেখলেই বুঝবা যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে একটা হরমোন সিনথেসিস হবে, সেটা ব্লাডের মাধ্যমে পুরো হোল বডিতে ছড়াই পড়বে, একটু আগে আমরা দেখেছিলাম। কিন্তু এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে তাদের সিক্রেশনটা একটা ডাক্টের মাধ্যমে তাদের টার্গেট সাইটে গিয়ে কাজ করে। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আর দ্য ডাক্টলেস গ্ল্যান্ড বিকজ দ্য হরমোন সিক্রেটেড by them are released directly into blood without any duct. Endocrine gland are distinct from exocrine gland which release their secretion through ducts. তাহলে exocrine গ্ল্যান্ডটা ডাক্টের মাধ্যমে সিক্রেশনটাকে রিলিজ করে। আমরা নেক্সটলি যাচ্ছি হচ্ছে ক্লাসিফিকেশন অফ হরমোনস। কেমিক্যাল স্ট্রাকচার অফ হরমোনস হচ্ছে 3 টাইপস: প্রোটিন অ্যান্ড পলিপেপটাইডস ইন নেচার, স্টেরয়েডস হরমোন, ডেরিভেটিভস অফ দ্য অ্যামিনো অ্যাসিড টাইরোসিন। ওকে, তাহলে হরমোন 3 ধরনের হতে পারে: প্রোটিন হরমোন, স্টেরয়েড হরমোন। আমরা জানি স্টেরয়েড একটা লিপিডের অ্যান্টিটি, তাহলে স্টেরয়েড হরমোন আর লিপিড হরমোন, আর ডেরিভেটিভস অফ অ্যামিনো অ্যাসিড টাইরোসিন। তাহলে এই অ্যামিনো অ্যাসিড টাইরোসিন এটাও কিন্তু একটা প্রোটিনেরই অংশ। হ্যাঁ, প্রোটিন ভাঙলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। তাহলে আমরা আবার একটু যদি সামারাইজ করি, দেয়ার আর 3 ক্লাসেস অফ হরমোনস এক্সিস্ট: প্রোটিন, পলিপেপটাইডস, অ্যামিনো অ্যাসিডস অ্যান্ড স্টেরয়েড। কার্বোহাইড্রেট কখনোই হরমোন হতে পারে না। তাহলে এই যে এখানে ফিগারগুলো দেওয়া আছে, এটা হচ্ছে পেপটাইড হরমোন। দেখো, একটা অ্যামিনো অ্যাসিড, দুইটা, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলিত হয়ে পেপটাইড হরমোন অথবা প্রোটিন হরমোন হয়। আর অ্যামাইন হরমোন হচ্ছে একটা সিঙ্গেল অ্যামিনো অ্যাসিড, কোনটা? টাইরোসিন অ্যামিনো অ্যাসিডটাই মূলত ডেরিভেটিভ হয়ে বা এটার সাথে কিছু জিনিস যুক্ত এবং কিছু জিনিস বাদ হয়ে এই অ্যামিনো অ্যাসিডটা তৈরি, এই প্রোটিনগুলো, এই হরমোনগুলো তৈরি করে। স্টেরয়েড হরমোন, এখানে স্টেরয়েড হরমোনে কিছু স্ট্রাকচারটা আমরা সামনে পড়তে যাচ্ছি। এখানে দেখো, এগুলো হচ্ছে হেক্সাগোনাল স্ট্রাকচার, রিং থাকে হচ্ছে 1টা 2টা 3টে হেক্সাগোনাল রিং, এবং প্যান্টাগোনাল রিং হচ্ছে 1টা। তাহলে এগুলো হচ্ছে আসলে কী রিং? এগুলো হচ্ছে স্টেরল নিউক্লিয়াস বলা হয় এগুলোকে। হ্যাঁ, স্টেরল নিউক্লিয়াস থাকে বিধায় এরা হচ্ছে স্টেরয়েড হরমোন। আমরা সামনে লেখাগুলো বুঝবো, সমস্যা নেই। তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি। পলিপেপটাইড অর প্রোটিন হরমোনস। মোস্ট অফ দ্য হরমোনস অফ দ্য বডিজ আর পলিপেপটাইড অর প্রোটিনস। এরা কি হয়? এরা স্মল পলিপেপটাইড থেকে, যেমন 3টে অ্যামিনো অ্যাসিড নিয়েও একটা হরমোন হতে পারে। এটার নাম কি? থাইরোট্রপিন রিলিজিং হরমোন, যেটা আসে হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, ব্রেইনের হাইপোথ্যালামাস থেকে। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে সবচেয়ে বড় প্রোটিন হরমোনটা হচ্ছে 200টা অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত গ্রোথ হরমোন অ্যান্ড প্রোল্যাকটিন। দুইটাই আসে কোত্থেকে? অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। কোত্থেকে? অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে। ইন জেনারেল পলিপেপটাইডস, তাহলে পলিপেপটাইডস উইথ 100 অ্যামিনো অ্যাসিডকে বলা হয় প্রোটিন, অ্যান্ড দোজ উইথ ফিউয়ার দেন 100 অ্যামিনো অ্যাসিডস আর রেফার টু এস পেপটাইডস। ওকে, তাহলে পলিপেপটাইডস 100টার বেশি অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত যে হরমোন অথবা যেই প্রোটিন, সেটাকে বলা হয়, সেই পলিপেপটাইডটাকে বলা হয় প্রোটিন। আর 100টার নিচে যারা ফর্মড হয় তাদেরকে বলা হয় মূলত পেপটাইডস। হ্যাঁ, তো এটা আসলে বায়োকেমিস্ট্রিতে তোমরা ভিন্ন একটা জিনিস পড়বা, সেখানে একটা ফোল্ডিং থাকে, ফোল্ডিং থাকলেই হচ্ছে প্রোটিন হতে পারে। ফোল্ডিং যদি না থাকে, টারশিয়ারি স্ট্রাকচার যদি না থাকে, তাহলে কখনোই সেটা প্রোটিন হয় না। তো আমাদের এটা, আমরা বায়োকেমিস্ট্রি পড়তে যাচ্ছি না, আমরা এখানে মূলত গাইটন পড়তেছি বা ফিজিওলজি পড়তেছি। গাইটনের ইনফরমেশন হচ্ছে এটাই যে 100-এর বেশি অ্যামিনো অ্যাসিড থাকলে প্রোটিন, 100-এর নিচের অ্যামিনো অ্যাসিড থাকলে পেপটাইডস। দুইটাই কিন্তু পলিপেপটাইডস, ঠিক আছে কিনা? কারণ মোর দেন 10 অ্যামিনো অ্যাসিডস আর নোন অ্যাজ পলিপেপটাইডস। হ্যাঁ, প্রোটিনস অ্যান্ড পলিপেপটাইডের হরমোনগুলো কোন কোন গ্ল্যান্ডের হরমোনগুলো? দেখো, অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র পিটুইটারির হরমোন। তাহলে আমরা আগে গ্ল্যান্ডগুলো যদি একটু দেখে নেই, একটু দেখো। ফার্স্ট অফ অল হচ্ছে হাইপোথ্যালামাস, একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তারপর হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, তারপর পিটুইটারি গ্ল্যান্ড, তারপর হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েডের পিছনে থাকে হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তারপর হচ্ছে হার্টের উপরে, জাস্ট হার্টের উপরে যেটা থাকে সেটা হচ্ছে থাইমাস গ্ল্যান্ড। এটা হচ্ছে আসলে একটা ভেজিটেটিভ অর্গান, কারণ এটা বাচ্চাদের থাকে, বয়স্কদের এটা থাকে না। তারপর কিডনির উপরে সুপ্রাডাইনাল বা অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তারপর হচ্ছে প্যানক্রিয়াস থাকে, বা তারপর হচ্ছে স্টোমাক, নিজেও একটা স্টোমাকের এপিথেলিয়াল লাইনিংটা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মতো কাজ করে। তারপর হচ্ছে পুরো হোল বডির অ্যাডিপোজ টিস্যুগুলো একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মতো কাজ করে। স্মল ইন্টেস্টাইনের এপিথেলিয়ামটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মতো কাজ করে। ওভারি ইন কেস অফ ফিমেল, টেস্টিস ইন কেস অফ মেল। তাহলে এই টোটাল গ্ল্যান্ডগুলোর নাম তো আমরা খুব সহজে সব জায়গায় পেয়ে যাব। কোন কোন গ্ল্যান্ডের হরমোনগুলো হচ্ছে প্রোটিন অ্যান্ড পলিপেপটাইডস, এটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে প্রোটিন এবং পলিপেপটাইড হরমোনের এক্সাম্পল বলতে আমাদের আর কষ্ট হবে না। তাহলে কী কী আছে? অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র, মানে মোট কথা পিটুইটারি হরমোন আর
প্রোটিন হরমোন। প্যানক্রিয়াসের হরমোন প্রোটিন হরমোন, ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন দুইটাই। তারপর প্যারাথাইরয়েড হরমোনের যা আছে, গ্ল্যান্ডে যা আছে সবগুলা প্রোটিন হরমোন। এরপর হচ্ছে আরও কিছু আছে, হ্যাঁ সেগুলা অন্য জায়গায় আমরা পড়বো, টেবিলের মধ্যে দেওয়া আছে, যেটা টেবিলটা আমরা নিচে সংযুক্ত করে দিয়েছি। স্টেরয়েড, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে যে হরমোনগুলো আসে, তার মানে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে বাইরের দিকের কর্টেক্স, তারপর হচ্ছে ভিতরের দিকে হচ্ছে মেডুলা। হ্যাঁ, তাহলে কর্টেক্স থেকে যেই হরমোনগুলো আসে সবগুলো হচ্ছে স্টেরয়েড হরমোন। হ্যাঁ, কর্টিসল, অ্যালডোস্টেরন। আর ওভারি থেকে যে হরমোনগুলো আসে, ওভারি থেকে এগুলো হচ্ছে তোমার ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো স্টেরয়েড হরমোন। টেস্টিস থেকে যেগুলো আসে, হ্যাঁ এগুলো হচ্ছে স্টেরয়েড হরমোন। প্লাসেন্টা, যেটা হচ্ছে প্রেগনেন্সির সময় ক্রিয়েট হয়, এখান থেকেও কিন্তু ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আছে, ওগুলোও কিন্তু স্টেরয়েড হরমোন। এগুলো একদম গাইটনের কথাগুলো এক্সক্লুসিভলি এখানে নিয়ে আসা হয়েছে, তোমরা একটু দেখে নাও। ডেরিভেটিভস অফ দ্য অ্যামিনো অ্যাসিড টাইরোসিন, তাহলে অ্যামিনো অ্যাসিড টাইরোসিনের ডেরিভেটিভস, এটা মূলত অ্যামিনো অ্যাসিডের একটা প্রোটিনের একদম বিল্ডিং ব্লক, যেটা অ্যামিনো অ্যাসিড, সেই অ্যামিনো অ্যাসিডের ডেরিভেটিভস আর কি। কোন কোন গ্ল্যান্ড থেকে আসে? থাইরয়েড গ্ল্যান্ড এবং অ্যাড্রেনাল মেডুলা। হ্যাঁ, তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের আমরা দুইটা অংশ বলেছিলাম, একটা হচ্ছে কর্টেক্স আর একটা হচ্ছে মেডুলা। তাহলে কর্টেক্স থেকে আসে হচ্ছে স্টেরয়েড হরমোন, আর মেডুলা থেকে আসে হচ্ছে তোমার টাইরোসিন, অ্যামিনো অ্যাসিডের ডেরিভেটিভস। তো কী কী হরমোন এগুলো একটু দেখে নিবা তোমরা, আমরা একটু সামনে আরও লিস্ট আছে সেখানে পড়াবো। দেয়ার আর নো নোন পলিস্যাকারাইড অর নিউক্লিক অ্যাসিড হরমোন, তার মানে কার্বোহাইড্রেট অর নিউক্লিক অ্যাসিড হরমোন হয় না। হরমোন সিক্রেশন, হরমোনটা কোন গ্ল্যান্ড থেকে কী কী হরমোন সিক্রেশন হয়? মেজর গ্ল্যান্ডগুলো যদি আমরা বলি, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আসে কি? অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে এই হরমোনগুলো আসে, এগুলো মেমোরাইজিং পার্ট। এগুলার কারণ এগুলো এখানে পড়াচ্ছি না, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা গ্ল্যান্ড নিয়েই আইটেম আছে, ওই আইটেমের লেকচারগুলোতে আমরা এখানে নেমোনিক্স দিয়ে এগুলোকে মুখস্থ করার একটা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। এই জন্য তোমরা এখানে একবার যদি কেউ নোট করতে চাও নোট করতে পারো, আর নতুবা এগুলো নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নেই, আমরা নেমোনিক্স দিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে হরমোন সিক্রেটেড ফ্রম গোনাডস, টেস্টিস থেকে কী আসে? টেস্টোস্টেরন, ডাইহাইড্রো টেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোস্টেনাডিয়ন। হ্যাঁ, তারপর হচ্ছে ওভারি থেকে আসে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। হরমোন সিক্রেটেড বাই আদার অর্গানস, এটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের গাইডগুলোতে হয়তো নাই। পিনিয়াল গ্ল্যান্ড থেকে আসে হচ্ছে মেলাটোনিন, থাইমাস থেকে থাইমোসিন অ্যান্ড থাইমিন, কিডনি থেকে আসে এই পাঁচটা, আমরা রেনাল ফিজিওলজির লেকচারে দেখিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই যারা করেছো দেখেছো। ইরিথ্রোপয়েটিন এবং প্রত্যেকটার ফাংশন আমরা বলেছিলাম, থ্রম্বোপয়েটিন, রেনিন, ক্যালসিট্রায়ল, প্রোস্টাগ্ল্যান্ডিনস, কোনটা কোন সেল থেকে আসে সেটাও আমরা পড়িয়েছিলাম, তোমরা দেখে নিতে পারো শর্টকাটে ভিডিওটা। হার্ট থেকে আসে তিনটা, এট্রিয়াল নাইট্রিওটিক পেপটাইড, ব্রেন নাইট্রিওটিক পেপটাইড এবং সি টাইপ নাইট্রিওটিক পেপটাইড। তাহলে ABC তিনটে টাইপ নাইট্রিওটিক পেপটাইড আসে। A মানে হচ্ছে এট্রিয়াল নাইট্রিওটিক পেপটাইড, আর B মানে হচ্ছে ব্রেন নাইট্রিওটিক পেপটাইড, এবং C মানে হচ্ছে সি টাইপ নাইট্রিওটিক পেপটাইড। ABC আসে আর কি হার্ট থেকে। প্লাসেন্টা থেকে আসে হচ্ছে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন হরমোন। এটা দিয়ে মূলত আমরা কী করি? এটা দিয়ে আমরা প্রেগনেন্সি টেস্টে এটাকে আমরা ইউজ করি, বিটা HCG বা বিটা হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন হরমোনটা আর কি। হিউম্যান কোরিয়নিক, সোমাটোট্রপিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। হ্যাঁ, তারপর এটা হচ্ছে গাইডনের চারটা, কোনটার নেচার কি, ফাংশন কি। ধরো ভাই এগুলো একদম লেস ইম্পর্ট্যান্ট, তোমার প্রত্যেকটা নিয়ে আমরা আলাদা করে ক্লাস নিব, তোমরা সেখানে পড়ে নিও। হ্যাঁ, তারপরে একবার কারো যদি মনে বেশি পড়ার ইচ্ছা থাকে দেখে নিতে পারো। তো এখানে এক্সট্রা কিছু জিনিস দেওয়া আছে, সেই জিনিসগুলো তোমার লাগবে। সেটা হচ্ছে স্টোমাক থেকে আসে গ্যাস্ট্রিন, স্মল ইন্টেস্টাইন থেকে আসে সিক্রেটিন অ্যান্ড কোলেসিস্টোকাইনিন, অ্যাডিপোসাইট বা ফ্যাটি টিস্যু থেকে আসে হচ্ছে ল্যাপটিন। হ্যাঁ, এই হরমোনগুলোর নাম অবশ্যই তুমি একটু দেখে নিবা। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোনের একটা চার্ট দেওয়া আছে, এটা নেমোনিক্স দিয়ে রাখছি আমরা। ফ্ল্যাট হচ্ছে ইনডিরেক্ট হরমোন, ইনডিরেক্ট না মূলত এরা হচ্ছে ট্রপিক হরমোন। এরা এই গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়ে আদার গ্ল্যান্ড বা অন্য আরেকটা গ্ল্যান্ডের সিক্রেশনটাকে কন্ট্রোল করে। আর পিকটা হচ্ছে একদম রিয়েল হরমোন, এরা কোনো গ্ল্যান্ডের সিক্রেশন কন্ট্রোল করে না, এরা সরাসরি সেলের উপর গিয়ে কাজ করে। ওকে, সিনথেসিস অফ হরমোন, হরমোনের সিনথেসিস প্রসেসটা কি? প্রোটিন অ্যান্ড পলিপেপটাইড হরমোন সিনথেসিসের প্রসেস হচ্ছে, এরা সাইট কোথায়? এরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের, যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে প্রোটিন এবং পলিপেপটাইড হরমোনগুলো সিনথেসিস হয়, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের নির্দিষ্ট একটা সেলে দ্বারা সিনথেসিস হয়। তো সেলের ভিতর কোন জায়গায় তৈরি হবে? সেলের ভিতর প্রোটিন যেখানে তৈরি হয় সেখানে তারা তৈরি হবে।
রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোজোমগুলো থাকে ওই রাইবোজোমগুলোতে তারা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নট স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোনটা? রাফ এন্ড অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কারণ কি? রাফ এন্ডে আছে কি? রাইবোজোম। রাইবোজোমই মূলত প্রোটিন তৈরি করে, ঠিক আছে, ইন দ্য সেম ফ্যাশন অ্যাজ মোস্ট আদার প্রোটিনস। তো তাহলে আমরা এখানে স্টেপগুলো যদি বলতে চাই, ফার্স্ট একটা লার্জার প্রোটিন তৈরি করে তারা, বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ প্রি-প্রো হরমোনস, হ্যাঁ, এটা নট অ্যাক্টিভ, হ্যাঁ, প্রি-প্রো হরমোনস, অ্যান্ড এটা ভেঙে কি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রো হরমোনস হয়ে যায়। প্রি ওয়ার্ডটা কেটে দিলাম আমরা, ভেঙে প্রো হরমোনস হয়ে যায়। সেই প্রো হরমোনসটা কোথায় চলে যাবে? গলজি কমপ্লেক্সে চলে যাবে। গলজি অ্যাপারেটাসে গিয়ে প্যাকেজ হবে, হ্যাঁ, প্যাকেটিং সিস্টেম যেটাকে আমরা বলি আর কি, প্যাকেট হবে। সেখান থেকে কি হবে? দেখো এখানে ফিগারে দেখলে বুঝবে ভালো করে। নিউক্লিয়াস থাকে, ট্রান্সক্রিপশনের মাধ্যমে অ্যামারিনো হলো, রাইবোজোমের এখানে সে ট্রান্সলেশনের মাধ্যমে প্রি-প্রো হরমোনস তৈরি হলো। প্রি-প্রো হরমোনসটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি হয়? প্রো হরমোনস হয়ে যায়। প্রো হরমোনসটা ভেসিকেলের মাধ্যমে কোথায় আসে? গলজি কমপ্লেক্সে আসে। গলজি কমপ্লেক্সে এসে এটা দুইটা ভাগে ভাগ হয়। দুইটা ভাগে কি হয়? প্রো হরমোনসটা ডিভাইডেড হয়ে একটা অ্যাক্টিভ হরমোন তৈরি করে আর একটা ইনঅ্যাক্টিভ ফ্র্যাগমেন্টস, মানে প্রো হরমোনস বললাম না আমরা, তাহলে প্রোটাকে একটা ইনঅ্যাক্টিভ ফর্ম আর হরমোনটা হরমোন হিসেবে অ্যাক্টিভ ফর্ম, দুটাকে একসাথে এই ভেসিকেলগুলোর মধ্যে, সিক্রেটরি ভেসিকেলগুলোর মধ্যে জমা রাখে। এই সিক্রেটরি ভেসিকেল যখন এই হরমোনগুলোকে রিলিজ করার সময় আসবে, তখন রিলিজ করার সাথে সাথে সে ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ দুইটা ফর্মকে কিন্তু সে সিক্রেশন করে দিবে। কি কোন? তাহলে এখানে জমা থাকে কোথায়? এরা সিক্রেটরি ভেসিকলসের মধ্যে জমা থাকে। এরা সিক্রেটরি ভেসিকলসগুলো পুরো সাইটোপ্লাজম জুড়েই জমা থাকে। এখন সিক্রেশন করার সময় কি হবে? সিক্রেশন করবে তারা এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। কোন মেথডে? এক্সোসাইটোসিস মেথডে। আর এক্সোসাইটোসিস যখন হবে তখন শুধুমাত্র যে হরমোনটা রিলিজ হবে এরকম না, হরমোনের পাশাপাশি কি রিলিজ হবে? হরমোনের পাশাপাশি তোমার ইনঅ্যাক্টিভ ফ্র্যাগমেন্টসটাও রিলিজ হয়ে যাবে, ঠিক আছে কিনা? তো কোথায় আসবে? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আসবে, অথবা ডিরেক্টলি ব্লাডে গিয়ে ওই ডিস্ট্যান্ট যে সেলটা তার মাঝে আছে সেই সেলের মাঝে গিয়ে কাজ করবে। প্রসেস অফ সিক্রেশন। প্রসেস কি? প্রসেস হচ্ছে একটা স্টিমুলাস অবশ্যই এই এন্ডোক্রাইন সেলটাতে আসা লাগবে, যেই স্টিমুলাসটার কারণে এই ভেসিকলটা এক্সোসাইটোসিস করবে। তো স্টিমুলাস হচ্ছে দুইটা, ক্যালসিয়াম 2+ বেড়ে যাওয়া এবং সাইক্লিক এমপি বেড়ে যাওয়া, এই দুইটা হচ্ছে স্টিমুলাস। স্টিমুলাস আসলে এই দুইটা ঘটনা, এই দুইজনে মিলে কি করবে? প্রোটিন কাইনেজকে অ্যাক্টিভেট করবে। প্রোটিন কাইনেজ একটা এই এনজাইম এখানকার, এই এনজাইমটাকে যখন এটার অ্যাক্টিভিটিকে যখন ইনিশিয়েট করবে তখনই হচ্ছে এরা এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় হরমোনটা এবং ইনঅ্যাক্টিভ পার্টটাকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বা এক্সট্রাসেলুলার ফ্লুইডে করবে, রিলিজ করবে, এক্সোসাইটোসিস করবে। তাহলে এই এক্সোসাইটোসিসের ডিটেলস তোমরা ওই জেনারেল ফিজিওলজির ক্লাসগুলোতে আমরা বলেছিলাম, এখন তোমাদের কাছে এটা এখন ইজি মনে হবে। ওকে, তাহলে আমরা এবার সামনের দিকে যাচ্ছি। তাহলে এই যে দেখো, আগে আরেকটা কথা এখানে বলা হয়নি, সেটা হচ্ছে ক্যালসিয়াম 2+ এবং সাইক্লিক এমপি এই দুইটাই বাড়ে কেন? এই দুইটা বাড়ে হচ্ছে এদিকে যদি কোনো অ্যাকশন পটেনশিয়াল বা ডিপোলারাইজেশন আসে তখন হচ্ছে এই দুইটা সেলের ভিতরে এন্টার করে বেড়ে যাবে, আর এগুলো এন্টার করলে ভেসিকলের সাথে এরা বাইন্ড করে এক্সোসাইটোসিস করবে। ট্রান্সপোর্ট কীভাবে হবে? যেহেতু এরা ওয়াটার সলিউবল, এই জন্য তারা সার্কুলেটরি সিস্টেমের মাধ্যমে খুব সহজে টার্গেট টিস্যুতে চলে যাবে, তাদের জন্য আলাদা কোনো বাহন বা ট্রান্সপোর্টারের দরকার হবে না। কিন্তু আমরা স্টেরয়েড হরমোনে যদি যাচ্ছি, আচ্ছা স্টেরয়েড হরমোন আসলেই বলবো, স্টেরয়েড হরমোন সিনথেসাইজড ফ্রম কোলেস্টেরল অ্যান্ড আর নট স্টোরড। কারণ আমরা জানি একটা সেলের যেই সেল মেমব্রেন, নিউক্লিয়াস বা অন্যান্য অর্গানের সাথে এটা সেল মেমব্রেনটা ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে ফর্মড হয়। লিপিড বাইলেয়ার থাকার কারণে এখানে যখন লিপিড হরমোন তৈরি হয়, স্টেরয়েড হরমোন তৈরি হয়, তখন এটা স্টোর থাকে না, এটা সহজে ডিফিউশন হয়ে সেল থেকে বের হয়ে এক্সট্রাসেলুলার ফ্লুইডে চলে যায়। Have a chemical structure that is similar to cholesterol and in most cases are synthesized from cholesterol. তাহলে এই যে সেলগুলোতে স্টেরয়েড হরমোনটা তৈরি হচ্ছে এরা মূলত তৈরি হয় কোলেস্টেরল থেকে। দে আর লিপিড সলিউবল অ্যান্ড কনসিস্ট অফ 3 সাইক্লোহেক্সিনাইন রিংস। এই যে আমরা যেটা বলছিলাম যে হেক্সাগোনাল রিং হচ্ছে 3টা আর প্যান্টাগোনাল রিং হচ্ছে 1টা, ঠিক আছে কিনা? এটাই এখানে লেখা আছে যে বিভিন্ন কর্টিসলটা হচ্ছে এটা, অ্যালডোস্টেরনটা দেখতে এরকম, টেস্টোস্টেরনটা দেখতে এরকম, এস্ট্রাডিওলটা দেখতে এরকম, সবগুলোতেই কিন্তু 3টা কি থাকে? হেক্সাগোনাল রিং আর একটা প্যান্টাগোনাল রিং থাকে। এটাই হচ্ছে স্টেরয়েড হরমোনের স্ট্রাকচার। Although there is usually very little hormone storage in steroid producing endocrine cells, large stores of cholesterol ester in cytoplasm vacuoles can be rapidly mobilized from steroid synthesis
আফটার স্টিমুলাস। তাহলে এটা আসলে মূলত যে স্টেরয়েড হরমোনগুলো সেলের ভিতর জমা থাকে না, যা তৈরি হয় তাই কিন্তু চলে যায়। এখন যখন স্টেরয়েড হরমোনগুলো অনেক বেশি পরিমাণ দরকার হয়, তখন তো সে ধুম করে সাথে সাথেই স্টোর কীভাবে দেয়, সাপ্লাইটা কীভাবে দেয় হরমোনটাকে। এই হরমোন সাপ্লাইটা দেয় হচ্ছে সে যখন লার্জার অ্যামাউন্টের হরমোন নিডেড হয়, নেসেসারি হয়, তখন হচ্ছে সে সাথে সাথে বডিতে সাইটোপ্লাজমের মধ্যে কিছু কোলেস্টেরল এস্টার থাকে, এমনকি এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকেও সে এই কোলেস্টেরল এস্টারকে ইমিডিয়েটলি তার সেলের ভিতরে এন্টার করাতে পারে, আর সেখান থেকে সে এই হরমোনগুলো তৈরি করে। মাস অফ দ্য কোলেস্টেরল ইজ স্টোর্ড মাস অফ দ্য কোলেস্টেরল ইন স্টেরয়েড প্রডিউসিং সেলস কামস ফ্রম দ্য প্লাজমা, তার মানে রক্ত থেকে সে এই স্টেরয়েডগুলো পায়, কোলেস্টেরলগুলো পায়। দেয়ার ইজ অলসো ডিনোভো সিনথেসিস। ডিনোভো এই টার্মটা হচ্ছে ডিনোভো, এর মানেই হচ্ছে শরীরের ভিতরে যদি নতুন করে তৈরি হয় এটাকে বলা হয় ডিনোভো সিনথেসিস। তো সেলের ভিতরে, সেলের বাহির থেকে এন্টার করলো না, সেলের ভিতরে নিচ থেকে তৈরি হলো, এটাকে বলা হয় ডিনোভো synthesis of cholesterol. Because steroids are highly lipid soluble, once they are synthesized they can simply diffuse across the cell membrane and enters into the interstitial fluid and then blood. Okay, amine hormones, তারা আমরা সিনথেসিস প্রসেস এবং সিক্রেশন প্রসেসটা স্টেরয়েড হরমোনের ক্ষেত্রে পড়ে ফেললাম। এখন আমরা অ্যামাইন হরমোনসে আসবো। ডিরাইভ ফ্রম টাইরোসিন অ্যামিনো অ্যাসিডটা টু গ্রুপস থাকে ডিরাইভ ফ্রম টাইরোসিন, একটা হচ্ছে থাইরয়েড আর একটা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলারি হরমোনস, আমরা আগেও দেখেছিলাম। তো থাইরয়েড হরমোনটা কীভাবে সিনথেসিস হয়, এটা আসলে থাইরয়েডের যেই হরমোনের লেকচারটা সেখানে আমরা ডিটেলস পড়াবো, এখানে একটু জাস্ট ধারণা নিয়ে নাও। সেটা হচ্ছে থাইরয়েড হরমোনস আর সিনথেসাইজড অ্যান্ড স্টোরড ইন দ্য থাইরয়েড গ্ল্যান্ড, তাহলে তারা সিনথেসিসও হয়, স্টোরেজও থাকতে পারে। অ্যান্ড ইনকর্পোরেটেড ইনটু ম্যাক্রোমলিকুলস অফ দ্য প্রোটিন থাইরোগ্লোবিউলিন, তার মানে তারা কী হিসেবে জমা থাকে, থাইরোগ্লোবিউলিন হিসেবে জমা থাকে। কোথায় জমা থাকে? ফলিকুলার সেলে, লার্জ ফলিকুলার সেল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডে। হরমোন সিক্রেশন অকার্স হোয়েন দ্য অ্যামাইন্স আর স্প্লিট ফ্রম থাইরোগ্লোবিউলিন অ্যান্ড ফ্রি হরমোনস আর দেন রিলিজড ইন্টু দ্য ব্লাড স্ট্রিম। তার মানে থাইরোগ্লোবিউলিন এটা ভেঙে যখন দুইটা ভাগ হয়ে যায় তখন হচ্ছে তারা অ্যাক্টিভ হরমোনটা T4 স্টেজটা ব্লাডে আসে। আমরা T4 স্টেজ কি, এটা থাইরয়েড হরমোন সিনথেসিস লেকচারে পড়াবো, জাস্ট একটু আইডিয়া নাও যে T4 স্টেজটা ব্লাডে আসে। T4 স্টেজটা ব্লাডে এসে তারপর পেরিফেরিতে, মানে যেই টার্গেট অর্গানের কাছে এসে T4 থেকে T3 তৈরি হয়, ঠিক আছে কিনা। আফটার এন্টারিং দ্য ব্লাড মোস্ট অফ দ্য থাইরয়েড হরমোন কম্বাইন্ড উইথ প্লাজমা প্রোটিনস। তারপর দেখো স্টেরয়েড হরমোন এবং থাইরয়েড হরমোন, এই দুইটা হরমোন যেহেতু ওয়াটার সলিউবল না, তাহলে তাদেরকে নেওয়ার জন্য কী লাগবে, ট্রান্সপোর্ট লাগবে। তাহলে এদের ট্রান্সপোর্টের নাম হচ্ছে প্লাজমা প্রোটিনস, ঠিক আছে কিনা। স্পেশালি এই প্রোটিনটার নাম কি, থাইরোক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন, এটা একটা গ্লোবিউলিন প্রোটিন, ঠিক আছে। তারপর হচ্ছে সিনথেসিস অফ অ্যাড্রেনাল হরমোনস, একই কথা, তারা হচ্ছে ইন দ্য অ্যাড্রেনাল মেডুলাতে হয়, সিক্রেট অ্যাবাউট 4 টাইমস, তার মানে এপিনেফ্রিনটা বেশি হয় নরএপিনেফ্রিনের চেয়ে, এপিনেফ্রিনটা 4 গুণ বেশি তৈরি হতে পারে। মানে এটাকে আমরা এপিনেফ্রিনের আরেক নাম হচ্ছে অ্যাড্রেনালিন, আর নরএপিনেফ্রিনের আরেক নাম হচ্ছে নরঅ্যাড্রেনালিন। তাহলে অ্যাড্রেনালিনটা 4 গুণ বেশি তৈরি হতে পারে। দুইটাকে একসাথে আমরা ক্যাটেকোলামাইন্স বলি, কি বলি, ক্যাটেকোলামাইন্স বলে থাকি। অ্যান্ড টেকেন আপ ইন্টু পারফর্ম ভেসিকেলস অ্যান্ড স্টোর আনটিল সিক্রেটেড, তার মানে এরাও স্টোর থাকতে পারে, কারণ এটা হচ্ছে প্রোটিন ইন নেচার। সিমিলারলি টু দ্য প্রোটিন হরমোনস স্টোর্ড ইন সিক্রেটরি গ্রানিউলস, ক্যাটেকোলামাইন্স অলসো রিলিজ ফ্রম দ্য অ্যাড্রেনাল মেডুলারি সেলস বাই এক্সোসাইটোসিস। তার মানে অ্যাড্রেনাল হরমোনটা হচ্ছে একবারে পুরো প্রোটিন হরমোনের মতো, কিন্তু থাইরয়েড হরমোনটা কিন্তু প্রোটিন হরমোনের মতো ছিল না। Once the catecholamines enter the circulation, they can exist in the plasma in free form or in conjugation with other substance. তাহলে এরা ওয়াটার সলিউবল হওয়ার কারণে এরা ওই যে প্রোটিন হরমোনের মতো কোনো ট্রান্সপোর্ট তাদের দরকার নাও লাগতে পারে, আবার তারা চাইলে কোনো একটা সাবস্টেন্সের সাথে কনজুগেশনে থাকতেও পারে, কিন্তু নেসেসারি না। হরমোন সিক্রেশন প্রসেস কি, একটা স্টিমুলাস আসবে, তারপর হচ্ছে হরমোনসগুলো সিক্রেশন হবে। ওকে, তাহলে সাম হরমোনস সাচ এস নরএপিনেফ্রিন অ্যান্ড এপিনেফ্রিন আর সিক্রেটেড উইদিন সেকেন্ডস। তার মানে যখন দরকার হয় আমাদের বডির ইমার্জেন্সি কন্ডিশনে এই হরমোনগুলো তৈরি হয়, এই জন্য তারা খুব উইদিন সেকেন্ডস যদি তারা তৈরি না হয় তাহলে মানুষ কিন্তু ইমার্জেন্সি কন্ডিশনে, একটা কুকুর পিছনে পড়লো, সে কুকুর পিছনে পড়ছে দেখছে, এপিনেফ্রিন যদি তৈরি না হয় এই লোকটা দৌড় দিতে পারবে না, কিন্তু তাহলে তারা একটা কুকুর পিছনে বসছে, যদি এটা সেকেন্ডসের মধ্যে যদি এপিনেফ্রিন তৈরি না করতে পারে তো লোকটা বলদের মতো দাঁড়াই থাকবে ওখানে, আর কুকুর এসে তাকে কামড়ায় যা করার তা করবে। After the gland is stimulated and may develop full action within another few seconds to minutes. Okay.
দ্য অ্যাকশনস অফ আদার হরমোনস সাচ এস থাইরক্সিন অর গ্রোথ হরমোন মে রিকোয়ার মান্থস ফর ফুল ইফেক্ট। তার মানে থাইরয়েড হরমোন যখন দরকার হয় সেটা দরকারের 1 মাস আগে থেকে মানে যখন ইফেক্ট দেওয়ার 1 মাস আগে থেকে তার প্রোডাকশন তৈরি হয়ে যায় আর কি। তো এটা হচ্ছে অনেক স্লোলি তৈরি হয়, যার কারণে মানুষ অনেক দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে লম্বা হতে থাকে। রেগুলেশন অফ হরমোন সিক্রেশন এটা কিন্তু গাইডের মধ্যে ভুল দেওয়া আছে, একটু মনোযোগ দাও ভাই। গাইডের মধ্যে রেগুলেশন অফ হরমোন সিক্রেশনে দেওয়া আছে কি পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক, আর একটা দেওয়া আছে কি আপ রেগুলেশন এবং ডাউন রেগুলেশন। এই আপ অ্যান্ড ডাউন রেগুলেশন যখন টিচাররা শুনে তখনই কিন্তু মাথাটা একটু টিচারদের গরম হয়ে যায়। এই যে একটা স্টুডেন্ট হরমোন রেগুলেশনের মধ্যে কেন আপ রেগুলেশন ডাউন রেগুলেশন বলবে? হরমোন সিক্রেশন রেগুলেশনের মধ্যে এই 3টা হচ্ছে হরমোন সিক্রেশন রেগুলেশন, একদম গাইডনের কথা। আর আপ অ্যান্ড ডাউন রেগুলেশন সেটা মূলত হচ্ছে হরমোন অ্যাকশন, যে হরমোনটা তার কতটুকু ইফেক্ট দিবে সেই ইফেক্টের ক্ষেত্রে হচ্ছে আপ রেগুলেশন এবং ডাউন রেগুলেশন। আপ রেগুলেশন ডাউন রেগুলেশন অ্যাকশন ছাড়া অন্য কোথাও এটা বলবাই না ভাই। সিক্রেশনের ক্ষেত্রে 3টা, পজিটিভ ফিডব্যাক মেকানিজম, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম এবং সাইক্লিক্যাল ভেরিয়েশন। তো পজিটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক এটা আমরা জেনারেল ফিজিওলজি লেকচারগুলো আমরা করেছিলাম, তোমরা সেখানে একদম হুবহু যেই উদাহরণগুলো পেয়েছিলাম এখানেও সেগুলোই পাবা। নেগেটিভ ফিডব্যাক ওভার অ্যাক্টিভিটি হয়, তারপরে এটার কারণে তার সিক্রেশনটা কমে যায়, এই জিনিসগুলো আমরা খুব জানি, এটা তোমরা একবার রিডিং পড়বা ভাই, একবার দেখবা। আর পজিটিভ ফিডব্যাক এটাও আমরা জানি যে এলএসআরস হয়, এলএসআরস মানে লিউটিনাইজিং হরমোন সিক্রেশন হয় এবং ইনসুলিন সিক্রেশন হয় ইন রেসপন্স টু ব্লাড গ্লুকোজ লেভেল। ব্লাডে গ্লুকোজ বাড়লে ইনসুলিন সিক্রেশন বাড়বে, যত বাড়বে তত বাড়বে। তারপর হচ্ছে এই এলএসআরস হচ্ছে ওভুলেশনের আগের দিন হচ্ছে আমাদের লিউটিনাইজিং হরমোন সিক্রেশনটা বেড়ে যায় অ্যারাউন্ড 14th ডেতে। এটা হচ্ছে ইস্ট্রোজেনের কারণে হয়, কিসের জন্য? ইস্ট্রোজেন অ্যান্ড পিটুইটারিতে এই ঘটনাটা ঘটায় আর কি। সাইক্লিক্যাল ভেরিয়েশন এটা আমরা কোথাও পাইনি, এটা একটু আমরা ডিটেলস পড়বো। সুপার ইম্পোজড অন দ্য নেগেটিভ অ্যান্ড পজিটিভ ফিডব্যাক কন্ট্রোল হরমোন সিক্রেশন আর পিরিয়ডিক ভেরিয়েশনস ইন হরমোন রিলিজ দ্যাট আর ইনফ্লুয়েন্সড বাই সিজনাল চেঞ্জেস। তার মানে পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক এটা একটা সাইক্লিক্যাল ভেরিয়েশন আছে, কিসের ভিত্তিতে? সিজনাল একটা ভেরিয়েশন আছে, তারপর হচ্ছে লাইফের এইজিং একটা ভেরিয়েশন আছে ডেভেলপমেন্টাল স্টেজের কারণে, তারপর হচ্ছে ডায়নাল একটা ভেরিয়েশন আছে সকালে বিকালে, এবং ঘুমের কারণে একটা ভেরিয়েশন আছে। ফর এক্সাম্পল, দ্য সিক্রেশন অফ গ্রোথ হরমোন ইজ মার্কডলি ইনক্রিজ ডিউরিং আর্লি পিরিয়ড অফ স্লিপ। ঘুমের একদম প্রথম দিকে হচ্ছে গ্রোথ হরমোনটা সিক্রেশন বেড়ে যায়, বাট রিডিউসড ডিউরিং দ্য লেটার স্টেজ অফ স্লিপ। তার মানে কেউ যদি একটু বেশি ঘুমায়, মানে কম করে বেশি ঘুমায়, তার গ্রোথ হরমোনটা সিক্রেশন বেশি হবে, এমনকি তার গ্রোথটা ভালো থাকবে। আর যদি মরার মতো সারাদিন ঘুমায় থাকে তাহলে তার কিন্তু গ্রোথ হরমোন অত বেশি রিলিজ হবে না, কারণ তার আর্লি স্টেজে গ্রোথ হরমোন রিলিজ হয়, সারাদিন সে ঘুমে থাকার কারণে লেট স্টেজে সে কোনো গ্রোথ হরমোনের সিক্রেশন হবে না। ইন মেনি কেসেস দিস সাইক্লিক্যাল ভেরিয়েশনস ইন হরমোন সিক্রেশনস আর ডিউ টু চেঞ্জেস ইন অ্যাক্টিভিটি অফ নিউরাল পাথওয়েজ ইনভলভড ইন কন্ট্রোলিং হরমোন রিলিজ। তার মানে এই সাইক্লিক্যাল ভেরিয়েশনটাকে মূলত নিউরাল কন্ট্রোলের মাধ্যমে মেনটেন করে। তো এটাকে আমরা সার্কাডিয়ান ক্লক বা সার্কাডিয়ান রিদম বলে থাকি। অসিলেশনস অফ এন্ডোক্রাইন সিগন্যালিং আর ড্রাইভেন ইন পার্ট বাই সার্কাডিয়ান ক্লকস। এটা মেনটেন করে আমরা বলেছিলাম যে নিউরাল পার্ট, তাহলে নিউরন, কোন নিউরন? ব্রেইনের একটা পার্ট, সুপ্রা chiasmatic nucleus of the hypothalamus serve as master clock, okay, that controls rhythmic pattern of biological clocks in many parts of the body including neuroendocrine cells and endocrine glands. তার মানে এই সার্কেডিয়ান ক্লকের মাধ্যমে নিউরোএন্ডোক্রাইন সেল এবং এন্ডোক্রাইন সেলের সিক্রেশনটা কন্ট্রোল হয়। There is also evidence for local clock control in peripheral endocrine tissues. Peripheral system এটা হতে পারে যাই হোক, which have cyclical changes in their sensitivity of the various signals. এটা ইম্পর্টেন্ট না। তো সার্কেডিয়ান রিদমের একটা বেসিক এক্সাম্পল হচ্ছে রিদমিক চেঞ্জেস ইন ফিমেল সেক্স হরমোনস দ্যাট অকার্স ইন অ্যাভারেজ 28 সাইকেল আর অলসো এসেনশিয়াল ফর রিপ্রোডাকশন। তার মানে প্রতি 28 দিনের পর একটা মেনস্ট্রুয়াল সাইকেল ফিমেলের ক্ষেত্রে হয়ে থাকে। এটা কিন্তু একটা সাইক্লিক্যাল চেঞ্জ বা সার্কেডিয়ান ক্লক এটা। তাছাড়া আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের সেক্স হরমোনগুলো ফিমেলদের ক্ষেত্রে সেক্স হরমোনগুলো বাড়ে হচ্ছে ইভিনিং রাইজ হয়, আর মেলদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে সেক্সুয়াল হরমোনগুলোর রাইজ হয় হচ্ছে মর্নিং রাইজ হয়, হ্যাঁ মর্নিং। তার এগুলো হচ্ছে কিন্তু এক একটা এক্সাম্পল, তোমরা এগুলো একবার পড়তে পারো। ট্রান্সপোর্ট অফ হরমোনস ইন ব্লাড আমরা অলরেডি কিছু পড়েছিলাম যে ওয়াটার সলিউবল হরমোনগুলো
কোনো রকম ট্রান্সপোর্টার ছাড়াই ট্রান্সপোর্ট হতে পারে, যেমন কে আছে পেপটাইড এবং ক্যাটেকোলামাইন্স। ওই যে অ্যামিনো অ্যাসিড টাইরোসিনের ডেরিভেটিভসের মধ্যে হচ্ছে ক্যাটেকোলামাইন্সটা, থাইরয়েডটা না কিন্তু, অ্যাড্রিনাল মেডুলা থেকে যেটা আছে সেটা, আর অল প্রোটিন হরমোনস আর ডিজলভড ইন দ্য প্লাজমা অ্যান্ড ট্রান্সপোর্টেড ফ্রম দ্য সাইট অফ সিনথেসিস টু দ্য টার্গেট টিস্যু হোয়ার দে ডিফিউজ আউট অফ দ্য ক্যাপিলারিজ ইনটু দ্য ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আলটিমেটলি টু দ্য টার্গেট সেল। কোনো ঝামেলা নেই। কিন্তু স্টেরয়েড হরমোনস এবং থাইরয়েড হরমোন, হ্যাঁ, টাইরোসিন ডেরিভেটিভসের একটা, আর স্টেরয়েড হরমোনসগুলো হচ্ছে প্লাজমা প্রোটিন লাগে তাদের জন্য, তাদেরকে পাস করার জন্য কে লাগবে, প্লাজমা প্রোটিন নামক একটা ট্রান্সপোর্টার বা বাস লাগবে তাদের জন্য। ইউজুয়ালি লেস দেন 10% অফ স্টেরয়েড অ্যান্ড থাইরয়েড হরমোনস ইন দ্য প্লাজমা এক্সিস্ট ফ্রি ইন সলিউশন। তার মানে এরা প্রোটিনের সাথে বাইন্ডেড থাকে না, এরকম মাত্র 10% থাকে, আর 99% থাইরোক্সিন ইন দ্য ব্লাড ইজ বাউন্ড টু দ্য প্লাজমা প্রোটিনস, তারা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করা থাকে। হাউএভার প্রোটিন বাউন্ড হরমোনস ক্যানট ইজিলি ডিফিউজ। তাহলে যারা প্রোটিন বাউন্ড আছে, প্লাজমা প্রোটিন তো কখনোই ব্লাড ভেসেল থেকে টিস্যুতে যাবে না, তাহলে যারা প্রোটিন বাউন্ড আছে সেই হরমোনগুলো মূলত ইনঅ্যাক্টিভ হরমোন, এটা একটু মাথায় রেখো, হ্যাঁ। তার মানে স্টেরয়েড অ্যান্ড থাইরয়েড হরমোন এরা ব্লাডে থাকা অবস্থায় ইনঅ্যাক্টিভ থাকে, একমাত্র টার্গেট সেলে গিয়ে এরা অ্যাক্টিভ হয় আর কি। তাহলে টার্গেট সেলস অ্যান্ড আর দে আর ফর বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ আনটিল দে ডিসোসিয়েট ফ্রম দ্য প্লাজমা প্রোটিনস। প্লাজমা প্রোটিনস থেকে বের না হওয়া পর্যন্ত তারা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। এটা কিন্তু শুধু কেবল যে হরমোনের ক্ষেত্রে এরকম না, আমরা ফার্মাকোলজিতে যখন আমরা ড্রাগ পড়বো বা বিভিন্ন মেডিসিনের মেকানিজম পড়বো তখনও কিন্তু এটা লাগবে, যে এভরি কেমিক্যাল মেসেঞ্জার্স, each and every chemical messengers which are bound to the plasma proteins are inactive, biologically inactive, ওকে। তারপর হচ্ছে যে এই, তাহলে এরা কী হিসেবে কাজ করে, প্লাজমা প্রোটিনের সাথে যখন বাইন্ড করে তখন তারা একটা হেল্প তো করবে অবশ্যই, হ্যাঁ। যে আমরা জানি স্টেরয়েড হরমোন এবং থাইরয়েড হরমোনগুলো যেই সেলে, এন্ডোক্রাইন যেই সেলটাতে তৈরি হয় সেখানে কিন্তু তারা জমা থাকে না, তারা খুব সহজে ডিফিউশন হয়ে ব্লাডে চলে আসে, কারণ তারা লিপিড, সেল মেমব্রেন লিপিড ডিফিউশন হয়ে যায়। তাহলে তারা জমা থাকে কোথায়, তারা জমা থাকে হচ্ছে এই প্লাজমাতে। এই যে প্লাজমা প্রোটিন বাউন্ড যখন থাকে তখনই তারা রিজার্ভার হিসেবে কাজ করে, ওকে, বুঝছো কিনা। তাহলে স্টেরয়েড হরমোনগুলো এরা হচ্ছে প্লাজমাতে স্টোর থাকে, ওকে। বাইন্ডিং অফ হরমোনস টু দ্য প্লাজমা প্রোটিনস গ্রেটলি স্লোয়ার দেয়ার ক্লিয়ারেন্স, তারা এটা আবার বডি থেকে বের হতেও দেয় না এতটা। তাহলে ক্লিয়ারেন্স অফ হরমোনস, বডিতে হরমোনটা তৈরি হলো, এটা আজীবন থাকবে না, এটা তো কিছুক্ষণ থাকবে, তার কাজটা করার পরে সে বডি থেকে এলিমিনেশন হয়ে যাবে। তাহলে হরমোন ক্লিয়ারেন্স বা এলিমিনেশন প্রসেস হচ্ছে চারটা। একটা হচ্ছে মেটাবলিক ডিস্ট্রাকশন, সে যখন টার্গেট সেলে গিয়ে ইফেক্ট দেওয়ার সময় সে ভেঙে যাবে, একটা প্রসেস। 2 নম্বর প্রসেস হচ্ছে বাইন্ডিং উইথ দ্য টিস্যুর সাথে বাইন্ড করে আজীবনের জন্য থেকে যাবে, 2 নম্বর প্রসেস। 3 নম্বর প্রসেস হচ্ছে লিভারের মাধ্যমে ভেঙে বাইরের মাধ্যমে বডি থেকে এক্সক্রিশন হয়ে যাবে, আর এক্সক্রিশন বাই কিডনিজ ইন্টু দ্য ইউরিন, এই চারটার যে কোনো একটা ঘটনা ঘটবে। মেটাবলিক ডিস্ট্রাকশন বাই টিস্যুস যদি হয়, ফর সার্টেন হরমোনস এ ডিক্রিজড মেটাবলিক ক্লিয়ারেন্স রেট মে কজ, তাহলে যদি মেটাবলিক ডিস্ট্রাকশনটা যদি কমে যায়, হরমোন লেভেলটা এক্সেসিভ হারে বডিতে বেড়ে যাবে। এটা কোন সময় ঘটে, যেমন স্টেরয়েড হরমোনগুলো ভাঙে কোথায়, লিভারে হচ্ছে ভাঙে, কিন্তু লিভারেই যদি ডিজিজ থাকে তাহলে কি হবে, এরা বাইলের মাধ্যমে বডি থেকে বের হতে পারবে না, তখন এই হরমোনগুলো বডিতে বেড়ে যাবে। মোস্ট অফ দ্য পেপটাইড হরমোনস অ্যান্ড ক্যাটাকোলামাইন্স এরা হচ্ছে ওয়াটার সলিউবল এবং সার্কুলেট ব্লাডে ফ্রিলি সার্কুলেশন হয়। দে আর ইউজুয়ালি ডিগ্রেড বাই এনজাইমস, এরা লিভার দ্বারা না, এনজাইম দ্বারা ব্লাডে এবং টিস্যুতে হচ্ছে ভাঙে, এবং কিডনি দ্বারা এবং লিভার দ্বারা হচ্ছে চলে যায় বডি থেকে, হ্যাঁ। এটা শর্ট টাইম, উইদিন শর্ট টাইমের মধ্যে এই ঘটনাটা ঘটে। ফর এক্সাম্পল দ্য হাফ লাইফ অফ অ্যানজিওটেনসিন 2, এটা একটা প্রোটিন হরমোন, হ্যাঁ, এটা একটা প্রোটিন হরমোন, এটা ব্লাডের মধ্যে মাত্র 1 মিনিটেরও কম থাকে। তাহলে এটার কাজ হচ্ছে ব্লাড প্রেশার কমানো। অ্যানজিওটেনসিন 2 এর কাজ কি আমরা জানি, রেনাল ফিজিওলজির প্রথমে এটা আমরা পড়েছিলাম, যেটা এটার কাজই হচ্ছে ব্লাড প্রেশার কমানো। আর এটা যদি সারাদিন বডিতে থেকে যায় তাহলে এটা ব্লাড প্রেশার কমাতে কমাতে রোগীটাকে মেরে ফেলবে, এই জন্য এটা কী করে 1 মিনিটের মধ্যে বডি থেকে এটা এক্সক্রিশন হয়ে যায়। হরমোনস দ্যাট আর বাউন্ড টু প্লাজমা প্রোটিনস আর ক্লিয়ার্ড ফ্রম দ্য ব্লাড অ্যাট মাচ স্লোয়ার রেটস। তাহলে যারা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড আছে তারা তো ইনঅ্যাক্টিভ, তারা কীভাবে ভাঙবে, তারা ভাঙবে না, এই জন্য তারা সহজে ক্লিয়ার হতে চায় না। হাফ লাইফ ওয়ার্ডটা আমরা বারবার বলতেছি। হাফ লাইফ মানে কি, হাফ লাইফ হচ্ছে একটা হরমোন, যে কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্স তার ইফেক্ট দেওয়ার জন্য মনে করে তার কনসেন্ট্রেশন লাগে হচ্ছে 10 মিলিগ্রাম পার ডেসিলিটার লাগে। তাহলে এই 10 মিলিগ্রাম পার ডেসিলিটারে সে ইফেক্ট দিচ্ছে, তাহলে 10 মিলিগ্রাম থেকে যদি 9ও হয়ে যায় তাহলে সেটা কিন্তু আর ইফেক্ট দিবে না। কিন্তু হাফ লাইফ হচ্ছে
10 মিলিগ্রাম থেকে 5 মিলিগ্রাম হতে কতটুকু সময় লাগে, মানে এটা কিডনির মাধ্যমে বডি থেকে বের হয়ে যায়, সাপোজ ধরো এটা কিডনির মাধ্যমে বডি থেকে বের হয়, তাহলে কিডনি কতটুকু সময়ে 5 মিলিগ্রাম পার ডেসিলিটারকে বডি থেকে এক্সক্রিট করে দেয় আর বাকিটা 5 মিলিগ্রাম বডিতে থেকে যায়, এটাকে আমরা বলি হচ্ছে হাফ লাইফ। হ্যাঁ, তাহলে অ্যাড্রেনাল স্টেরয়েডসগুলোর হাফ লাইফ হচ্ছে 20 থেকে 100 মিনিট, হোয়ার এজ দ্য হাফ লাইফ অফ প্রোটিন বাউন্ড থাইরয়েড হরমোনসের হাফ লাইফ হচ্ছে 1 থেকে 6 দিন। ঠিক আছে কিনা? তাহলে অ্যাড্রেনাল স্টেরয়েড কী কী আছে? অ্যাড্রেনাল স্টেরয়েডগুলো কিন্তু হচ্ছে অ্যান্ড্রোজেন বা সেক্স হরমোন যেগুলো, সেগুলো আমরা এগুলো পড়াবো সামনে, সেক্স হরমোনগুলো। তো থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্ট হিয়ারিং। আমরা নেক্সট ক্লাসে কীভাবে হরমোন অ্যাকশন হয়, হরমোনের মেকানিজম অফ অ্যাকশন পড়াবো। এটা যদি কেউ না বোঝো, ফার্মাকোলজি বিন্দুমাত্র বুঝবে না, ফার্মাকোলজি পুরো মাথার উপর দিয়ে যাবে। কেবল ফার্মাকোলজি না, এটা তোমাদের ফিজিওলজিতেই রিটেনে আসবে, এটা তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করবে, আর ভাইভাতে তোমরা উল্টাপাল্টা অ্যান্সার দেওয়ার কারণে ফেল পর্যন্ত করাবে। শুধু অনার্স পাওয়ার জন্য না, আমি তোমাদেরকে বলবো যে পাস করার জন্য হলো তোমরা নেক্সট লেকচারটাকে নোট করে রাখবে ইনশাআল্লাহ। ওকে, আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।